সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান এবং প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি উপস্থিত রয়েছেন আলোচনার জন্য। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের এই জেড ফোকাসে আমরা কোনো দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, গুরুত্বপূর্ণ আলোচনা শুনি অতিথির মুখ থেকে। আজকেও এমন একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে তার গত 15 বছরের যে সাধারণ মানুষকে দমন পীড়নের অন্যতম একটি মাধ্যম ছিল গুম। এই গুমের তদন্তের জন্য প্রফেসর ইউনূস সরকার একটি গুম কমিশন গঠন করেছিলেন এবং এই গুম কমিশন একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। এই প্রতিবেদনে আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ তার সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা উঠে এসেছে প্রাথমিক তদন্তে। হেলাল ভাই, নিশ্চয়ই আপনিও দেখেছেন এই তদন্ত প্রতিবেদনটি, আপনারও চোখে পড়েছে এবং আপনি তো প্রত্যক্ষভাবে এই রাজনীতির মাঠে ছিলেন এবং এই ধরনের গুম শঙ্কার মধ্য দিয়েই কিন্তু গত 15 বছর আপনাদের কেটেছে। আপনার অনেক সহকর্মী আজও ফেরেনি যারা গুম হয়েছেন এবং অনেকে ফিরেছেন এক ধরনের ট্রমার মধ্যে তাদের জীবন চলছে এবং অনেকে সম্পূর্ণ পঙ্গু হয়ে ফিরেছেন। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই যে গুমের যে অন্তর্বর্তী প্রতিবেদন আসলো, এই প্রতিবেদনকে আপনি কি সঠিক বলে মনে করেন কিনা, বা এর ভয়াবহতা আরো তীব্র কিনা, বা যাদের নাম উঠে এসেছে জড়িত এর বাইরেও আরো জড়িত আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ জেড ফোকাসের প্রোগ্রামকে এবং আপনাকেও এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে টপিক সেটা হলো গুম। এটা নিঃসন্দেহে একটা অপরাধমূলক কাজ এবং আন্তর্জাতিক অপরাধ আইনেও এই গুমের বিচার হয়। এখন এই গুম শব্দটা কিন্তু আপনার বাংলাদেশের নতুন আমদানি হলো এই শেখ হাসিনার আমলে, অর্থাৎ এই ফ্যাসিস্টের আমলে গুম শব্দটি আন্দোলন হয়েছে, নতুন আগমন ঘটল। 71 সালের পরবর্তীতেও পাকিস্তানি সৈন্যবাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে যেভাবে গুম ধরে নিয়ে গেছিল, জহির রায়হান তো শেষ ঘটনা। এটা আরেকটা বাইনারি তৈরি হয়েছে, দেখলাম গতকালকে যে 14 ডিসেম্বরে শুরু হয়েছে 1971 সালের 14 ডিসেম্বরে আপনার প্রথম গুমের শিকার হয় আমাদের বাংলাদেশি জনগণ, পাকিস্তানি শাসক এবং এদেশীয় দোসররা। এইখানে একটা লম্বা আলোচনা যেতে পারে। গতকালকে টেলিভিশনে আমি দেখলাম বুদ্ধিজীবী হত্যাদের দিয়ে অনেক ন্যারেটিভ শুনছি, আজকে আলোচ্য বিষয় এটা না। তারপরেও বলছি যে ওইখান থেকে গুমের সংস্কৃতি শুরু হয়। তারপরে কিন্তু গুম আর ছিল না। আবার 75 সালে যখন শেখ মুজিব ক্ষমতায় আসলো, 72 সালে, 72 থেকে 75 পর্যন্ত, তখনও কিন্তু সিরাজ শিকদার, সিদ্দিক মাস্টার, এরকম বহু লোকের গুমের শিকার হয়েছে, কিন্তু তাদের লাশ পরে পাওয়া গিয়েছিল। ওই সময়ও অনেকের লাশ কিন্তু পাওয়া যায়নি, তারাও গুম হয়েছে। আবার দেখলাম যে শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসলো, তখন থেকে এই গুমের আপনার রেটিংটা বেড়ে গেল, গুমের একটা প্রাদুর্ভাব দেখা গেল। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এ পর্যন্ত প্রায় 1500-এর উপরে আপনার অভিযোগ পেয়েছে, কিন্তু মাত্র 750-এর মতো অভিযোগকে তারা 750-এর উপরের অভিযোগকে তারা তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা যাই দিয়েছে, কিন্তু এখানে দেখতে হবে যে জনগণের পারসেপশনটা কি ছিল। আপনি যে রিপোর্ট দিয়েছেন, আপনি যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়েছেন, সেটার ভিত্তিতে বিচার হবে। কিন্তু পাবলিক পারসেপশন কি ছিল? পাবলিক পারসেপশন ছিল যে এই শেখ হাসিনা সরকার তার ক্ষমতা টিকিয়ে থাকার জন্য প্রতিবাদী গোষ্ঠীকে যখন যেখানে পেয়েছে গুম করেছে, হত্যা করেছে। দেখেন, গুম আর হত্যা দুটো ডিফারেন্ট জিনিস, তাই না?
হত্যা হলে তো আপনি লাশটা পেলেন, গুমটা হলে লাশটা পেলেন না। এটা একটা আপনার যে গুম হয়ে গেল তার ফ্যামিলি একটা ট্রমার মধ্যে থাকে যে আমার লোকটা কি বেঁচে আছে নাকি একটা মরে গেছে। হঠাৎ কখন কি দরজায় কড়া নাড়বে, যে ব্যক্তি গুম হয়ে যায় সেও কি বেঁচে আছে না চলে গেছে, সে নিজেও একটা ট্রমার মধ্যে থাকে। সেই আপনার 72-71 সালে সেই পাক বাহিনী যেমন দরজায় টক টক করে কড়া নাড়তো যে কেউ আছেন ঘরে, তখন মানুষ একটা ট্রমার মধ্যে থাকতো, আতঙ্কিত হয়ে যেত কি না কি হবে। গত 17 বছর শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা তৈরি করেছে জনগণের উপর, প্রতিবাদী অংশের উপরে। আপনার এই যে ডিসঅ্যাপিয়ার, লোকটাকে পাওয়া যাচ্ছে না। বড় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শিকার হলো আপনার চৌধুরী আলম এবং ইলিয়াস আলী। আপনি দেখেন ইলিয়াস আলী বাংলাদেশের একজন নাম করা রাজনীতিবিদ ছিলেন, ছাত্র নেতা থেকে জাতীয় নেতা। সে হঠাৎ করে নেই হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার। সরকার কোনো ব্যাখ্যা দিতে পারলো না এবং বিভিন্ন ভিডিও ফুটেজ, তারপরে বিভিন্ন জনগণের সাক্ষী থেকে প্রমাণ হচ্ছে যে কতগুলো গাড়ি এসে তাকে ধরে নিয়ে গেল এবং ইলিয়াসের ড্রাইভারটাকেও পাওয়া গেল না। আমাদের চৌধুরী আলম, রমনা থানা বিএনপির নেতা, তাকেও হঠাৎ করে পাওয়া গেল না এবং আমাদের প্রায় 1000-এর উপরে নেতা কর্মী এখনো পাওয়া যাচ্ছে না। এরকম প্রচুর গুমের ঘটনা ঘটছে। সুতরাং এই গুমের যদি সঠিক বিচার না করা হয়, বিশেষ করে যদি দেখেন বুদ্ধিজীবী হত্যাদের বিচার করা হতো, যদি 75 সালের যে গুমগুলো হয়েছে সিরাজ শিকদার সহ যে সমস্ত সিদ্দিক মাস্টার সহ যে হত্যা গুম পরে হত্যা হয়েছে তারা, সেগুলো যদি বিচার হতো তাহলে আজকে এগুলো সাহস পেত। আবার এরা যে এটা যদি বিচার না হয় তাহলে অবশ্যই এটার মানুষ সাহস পেয়ে যাবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন, সন্ত্রাসী বাহিনী বলুন, মানুষকে গুম খুন করার সাহস পেয়ে যাবে। এর একটা বিচার হওয়া উচিত। যে পৃথিবীর গুমের ইতিহাস বেশ পুরনো, কিন্তু গুমগুলো আপনি একটা জিনিস, এই তদন্ত প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বলছে, কিন্তু এখানে দেখা গেছে যে রাষ্ট্রীয় যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকটির হাত রয়েছে, প্রত্যেকটি এই গুমের সাথে জড়িত ছিল। গুমের ইতিহাস কি এমনই? গুমের ইতিহাস এমন তো দেখেন, চিলির আপনার পিনোশে, ইরাকের সাদ্দাম হোসেন, আপনার ফরাসি বিপ্লবের সময় এরকম দেখা গেছে যে যখন বাস্তিল দুর্গ ভেঙে পড়লো তখন কত আটকে থাকা লোক বেরিয়ে আসলো। রাশিয়ার বিপ্লবে এরকম প্রচুর, এই আরো অনেক স্বৈর শাসনের সময়ে এরকম মানুষকে ধরে ধরে গুম করে রাখা হতো, অনেককে মেরেও ফেলা হতো। বাংলাদেশে তো আয়না ঘরের কথা আপনি শুনছেনই, যে গুম প্রাপ্ত ব্যক্তিরা আয়না ঘরে থাকতো, তাই না? স্বৈর শাসকরা সবসময়, আপনি এখন যদি স্বৈর শাসকের যারা হ্যান্ড ছিল, ওই যে পুলিশ প্রধান দেখলাম, র্যাব প্রধান, সেনাবাহিনীর কিছু অংশ, এরা তো আপনার উপর থেকে ক্ষমতা, আপনার আদেশ এসেছে, সে আদেশটা তারা আপনার ক্যারি করেছে, কিন্তু এই মূল নির্দেশদাতাগুলো হয় কিন্তু আপনার প্রধান চেয়ারে যিনি বসে থাকেন। চিলির পিনোশে তিনি ছিলেন নির্দেশদাতা, সাদ্দাম হোসেন তিনি ছিলেন নির্দেশদাতা, হিটলার তারা ছিলেন নির্দেশদাতা, মুসোলিনি তারা ছিল নির্দেশদাতা, এরকম আরো অনেকের নাম বলা যায়, তারা ছিল নির্দেশদাতা। ইভেন আপনার কমিউনিস্ট নেতা স্টালিন, তার বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে। সুতরাং তার এই গুমে কারা কারা অংশগ্রহণ করলো, কোন কোন সংস্থার লোকজন, এটার থেকে বড় ইম্পর্টেন্ট হলো রাজনৈতিক সিদ্ধান্তটা কে দিল, এই রাজনীতিটাকে কে পলিউটেড সেক্ষেত্রে কি এই বাহিনীগুলো কলুষিত হলো না? এই বাহিনী কলুষিত হওয়ার আগে সরকার যে কলুষিত হলো। আপনি বাহিনীর উপরে যখনই যাচ্ছে সিদ্ধান্ত, আপনি সরকারকে সেভ করছেন। আচ্ছা আচ্ছা। সুতরাং প্রথম কলুষিত হচ্ছে সরকার, সেই সরকারের বিচার হওয়া উচিত। সরকার মানে সরকার প্রধান, তিনি যদি এই কাজের উদ্যোগী না হতেন তাহলে কি বাহিনীগুলো এই কাজগুলো করতেন? আমার প্রশ্ন এই জায়গা। আপনার বাংলাদেশের দীর্ঘ 53 বছরের ইতিহাসে আপনি কি দেখেছেন যে বাহিনীগুলো নিজের ইচ্ছা কোনো লোককে গুম করে দিচ্ছে? এই গত 17 বছরে কি মনে হয় যে বাহিনীগুলো নিজের ইচ্ছাই কাজগুলো করেছে? সরকার যখন এখানে প্রণোদনা যোগাইছে, সরকার যখন এখানে প্যাট্রোনাইজ করছে, তখনই তারা এই কাজগুলো করছে। অর্থাৎ বিচারটা হতে হবে সরকার এবং যারা তাকে সহযোগিতা করেছে, তাই না?
তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক একটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দেখলাম। আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ঘটনায় তদন্ত দেখেছি, তদন্ত কমিটি হয়েছে, তদন্ত প্রতিবেদন দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত বিচার হয়নি। দীর্ঘসূত্রিতা বা আইনের জটিলতা বা মারপ্যাচের কারণে এইসব অনেক ক্রিটিক্যাল মামলার কিন্তু আমরা বিচার দেখি। এবার যেহেতু একটা গণ অভ্যুত্থানের ফলে সরকারের পরিবর্তন হয়েছে এবং তদন্ত রিপোর্টও খুব দ্রুত বের হয়ে আসছে, অর্থাৎ একটা ভালো শুভ ইচ্ছা নিয়ে এটা করা হয়েছে যে বাংলাদেশে যাতে আর গুম খুনের আবির্ভাব না ঘটে। তা আমার দৃঢ় বিশ্বাস যে এই তদন্ত রিপোর্ট একমাত্র সাক্ষ্য না, বাংলাদেশের মানুষ তার সাক্ষ্য, যেটা বললাম পাবলিক পারসেপশন তার সাক্ষ্য। অতএব যেমন ৭১ সালে জামাতের উপরে যে কালিমা লেগেছে সেই কালিমা কি তারা মুছতে পারছে আজও? একইভাবে এই ২৪-এর গণ অভ্যুত্থানে যে শেখ হাসিনার উপরে এবং ফ্যাসিবাদের উপরে, বিশেষ করে মাফিয়া সরকারের উপরে যে কালিমা পড়েছে, গুমের, বিশেষ করে গুম, খুন, হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে কালিমা পড়েছে, কোনো তদন্ত রিপোর্ট তাকে সাদা করতে পারবে না। পাবলিকের মনে, পাবলিক পারসেপশনে রয়েছে যে এই সরকার গুম খুন করে ১৭ বছর টিকেছিল। সুতরাং এটার আমার দৃঢ় বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারলেও ভবিষ্যতের যে কোনো সরকার এটা করবে, নির্বাচিত সরকার এটা করবেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু ইদানিং আমরা লক্ষ্য করছি, বিশেষ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং ভারতীয় বেশ কিছু ইন্টেলেকচুয়াল বা জার্নালিস্টরা নানানভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে। একজন বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে জবাব দিবেন? দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই শব্দটা আমার কাছে মনে হয় যে ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের কিছু লোক ভয় পায়। আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া দিল্লি কি দূর বাঁচতে, এটা দূর কি বাদ। যেই সরকার যে ব্যবস্থা পালিয়ে যায় তার নেতা কর্মীকে অরক্ষিত রেখে সেই সরকার ফিরে আসা, সেই দল ফিরে আসা খুবই কঠিন, সম্ভবই হয় না। হয়তো অন্য কোনো ফর্মে আসতে পারে। এখন যারা পুনর্বাসনের কাজ করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ তো করছে না, আসলে নিজেরা ক্ষমতায় থাকার জন্য এই সমস্ত বিভিন্ন রকম সাইড ওপেন করেছে। এটা আরেকটি আলোচনা। মূল আলোচনা যেটা বলছেন যে ভারতীয় যে প্রচার প্রপাগান্ডা বাংলাদেশ বিরোধী, এই প্রচার এবং প্রপাগান্ডা কেন? এই প্রচার প্রপাগান্ডা হলো যে ভারতের যে মক্কেল এখানে ছিল, সেই মক্কেল যখন হাত ফসকে বেড়ে গেল, ভারতের যে মক্কেলটা এখানে ছিল সে যখন হাত ফসকে বেরিয়ে গেল, তখন ভারতের আন্তর্জাতিক রাজনীতিতে ভারত প্রায় একঘরে হতে বসেছে। দেখেন, দক্ষিণ এশিয়ার 7টি দেশেই ভারতের আপনার হেজিমনি দূর হয়ে গেছে, প্রায় দূর হয়ে গেছে। নেপালের মতো দেশ ভারতের সাথে চ্যালেঞ্জ করে থাকে। আপনার মালদ্বীপ থেকে ভারত বিদায় হয়ে গেল, শ্রীলঙ্কা থেকে বিদায় হয়ে গেল, আছে শুধু ভুটান। তাও ভুটানের জনগণ ভারতের জনগণকে সাথে ওরকম ভালোবাসে না। শেষ ছিল বাংলাদেশে একটি পাপেট সরকার, সেই পাপেট সরকারও বিদায় হয়ে এখন ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। এখন ভারতের যে ষড়যন্ত্রটা, এটা কিন্তু খুব মারাত্মক ষড়যন্ত্র। শেখ হাসিনারকে আগে পুতুল বানিয়েছিল ভারত, এখন আমার কাছে মনে হয় শেখ হাসিনা নিজেই ভারতকে পুতুল বানিয়ে ফেলাইছে। ভারত এখন এখানে তার হেজিমনি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশের দিনাজপুর অংশ দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, রংপুর দখল করে নেব, সিলেট দখল করে নেব, এইসব দেশ, এই সমস্ত আগ্রাসী কথাবার্তা। তারপরে বাংলাদেশে হিন্দু ক্লিনজিং হচ্ছে, টোটালি একটা মিথ্যা বয়ান তৈরি করছে। এইসব এর উদ্দেশ্য হলো যে শুধু এখানে তো ভারতের পাপেট সরকার বসানো তার পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের এখন ভারত বিরোধী মনোভাব একটা তুঙ্গে রয়েছে, ভারত বিরোধী সমস্ত জনগণের। এবং দেখেন, এই মনোভাবটাকে বিএনপি একমাত্র দল অ্যাড্রেস করলো যে ভারতের এই দাদাগিরি বা হেজিমনি বা ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরা আগরতলা পর্যন্ত লং মার্চ প্রোগ্রাম করলাম, আমরা বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের বক্তব্যগুলো দিলাম,
আমরা বিভিন্ন ঘেরাও প্রোগ্রাম দিলাম, তাই না? অর্থাৎ বিএনপি তার মনোভাবটা ক্লিয়ার করলো। কিন্তু দুঃখজনক হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার মনোভাবটা ক্লিয়ার করতে পারলো না। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে একটি কড়া বার্তা দিবে, একটি কড়া জবাব দিবে, সেটা দিতে পারলো না। বরঞ্চ আমি দেখলাম যে মিউ 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 করে কিন্তু কথাবার্তা বলছে উপদেষ্টারা। যে সমস্ত উপদেষ্টারা যখন উপদেষ্টা ছিল না, অর্থাৎ মন্ত্রী ছিল না, তখন বিভিন্ন কলাম, বিভিন্ন বই, বিভিন্ন ফিচার, বিভিন্ন স্টেটমেন্ট, ফেসবুক স্ট্যাটাস দিয়ে অনেক ভারতের বৈরিতার বিরুদ্ধে আমাদের কি বক্তব্য হওয়া উচিত, কি ব্যবস্থা নেওয়া উচিত, অনেক কথা বলতো। যখনই ক্ষমতা চেয়ারে বসলো তখন আর বলতে পারছে না। বলছে কি যে ক্ষমতায় বসে অনেক কথা বলা যায় না। তাহলে আপনি যদি দেশপ্রেম থাকে, দেশের সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা থাকে, স্বাধীনতার প্রতি ভালোবাসা থাকে, তাহলে ক্ষমতার চেয়ার থেকে ছেড়ে জনগণের কাতারে এসে আপনার মনোভাবটা পোষণ করুন। হেলাল ভাই, এটি কি আপনার মনে হয় যে তাদের সীমাবদ্ধতা না তাদের সিদ্ধান্ত? বর্তমান উপদেষ্টা পরিষদের আমি তো সীমাবদ্ধতা এখন আর মনে করি না, এখন আমি উদ্দেশ্য মনে করি। তারা নির্বাচন নিয়ে যে টালবাহানা শুরু করেছে, নির্বাচন নিয়ে যে দীর্ঘসূত্রিতা শুরু করেছে, এবং নির্বাচনের সম্মুখীন যে সমস্ত বাইনারি এসে দাঁড় করাচ্ছে, যেমন একবার সংস্কার, একবার বলছে সমস্ত গুম খুনের বিচার করতে হবে, একবার বলছে যে আপনার ভোটার তালিকা হালনাগাদ করতে 1.5 বছর লাগবে। তারপরে এখন একটা নতুন করে শুনলাম যে স্থানীয় সরকার নাকি আগে হবে। তারপরে সমস্ত কিছু সংস্কার করে নির্বাচন, অর্থাৎ একটা দীর্ঘসূত্রিতা করার যে করতে যে চাচ্ছে তারা, তাদের এই মনোভাবতে মনে হয় তাদের ক্ষমতায় থাকার কি কোনো লোভ পেয়ে বসলো কিনা। না, এখানে আরেকটি বিষয় আছে, তারা যে সংস্কারগুলো করবেন বা সংস্কার প্রস্তাবগুলো করবেন, এগুলো চূড়ান্ত পাস করবার জন্য তো একটি সংসদের দরকার আছে, একটি নির্বাচিত সরকারের দরকার আছে। এগুলো তো বহু আলোচিত হয়েছে যে আপনি যদি এটা বিপ্লবী সরকার হতো তাহলে আমাদের কোনো বক্তব্য থাকতো না, কিন্তু এটা যেহেতু একটা গণ অভ্যুত্থানের সরকার এবং সংবিধানকে শপথ করে আপনি এই চেয়ারে বসছেন, অর্থাৎ সংবিধানকে আপনি লঙ্ঘন করতে পারেন না। তো এখন সংবিধান আপনি পুনর্লেখন করলে তো আপনি যে সংবিধান ছুঁয়ে আপনি শপথ করলেন, সেই সংবিধান আবার পুনর্লেখন করেন কি করে? তাহলে তো আপনার শপথ তো আপনি নিয়েছেন যে সংবিধান রক্ষা করবেন। আর যদি আপনি সংবিধান পুনর্লেখন বা সংশোধন করতে চান, এই দায়িত্ব তো আপনার না, এই দায়িত্ব তো জনগণের। আর জনগণ মানে রাজনৈতিক দল এবং নির্বাচিত পার্লামেন্ট, যেটাকে বলা হয় সংবিধান সভা বা সংবিধান পরিষদ যেটাকে বলা হয়, সেই সভায় এটা পাশ করতে হয়। এখন আপনার করার রাইট নয়। আপনি যদি কিছু করেন অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের ভিত্তিতে সেটা আবার আপনার আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে থাকতে হবে। থাকলে আমরা ক্ষমতায় এসে এই সংস্কার করতে বাধ্য থাকব। যদি আপনি আমাদের সাথে যতই ডায়লগ করেন, আমি ক্ষমতায় যা ওইটা করলাম না, এর জন্য তো আমি আইনগত দায়ী না তো, কারণ এইটা করার দায়িত্ব আমার। আপনি যদি আমার পর চাপিয়ে দেন, আমি সে তো ওই সময় মানলাম, আমি নাও মানতে পারি। আর সংস্কার শব্দটি নিয়ে বাংলাদেশে 2007 সালে অনেক খেলা করা হয়েছে। 2007 সালে যে অভিশপ্ত একটা সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারা দেশ পরিচালনার নামে, বিরোধী দল দমনের নামে সংস্কার শব্দটি এনে তো সংস্কার তো করতেই পারলো না, বরঞ্চ 17 বছরের এক ফ্যাসিবাদের জন্ম দিয়ে গেল। সুতরাং এখনো সংস্কার শব্দটি শুনে আমাদের ভয় হয়। যদিও আমরা বিএনপি প্রথম দল, এই গত 5ই আগস্টের পরে যারা সংস্কারের কথা বলছেন, আমরা তার 2 বছর আগে 2 সালে এবং সুনির্দিষ্ট করে দিয়েছি যে কোন, এবং এই 31 দফার একটা বিউটি হলো এইটা কোনো অ্যাবসলিউট ব্যাপার না, এখানে আপনার অ্যাবজর্পশন পাওয়ার আছে, অর্থাৎ আরো দফা যোগ করতে পারেন জনগণ যদি মনে করে, যোগ করতে পারে। অর্থাৎ আমরা মৌলিক কিছু বিষয় জনগণের সামনে তুলে ধরেছি এবং সারা দেশে এটা আমরা প্রচারও করেছি। সুতরাং সংস্কার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সংস্কার সম্বন্ধে এই সরকার বোঝে কিনা আমাকে আগে বুঝতে হবে। আমি একটু বলি, সৈয়দ রিজওয়ানা হাসান সেদিন বলছে যে
53 বছর তো সংস্কার হয়নি। তা আমি সেদিনকে এক টেলিভিশনে চ্যানেল 9-এ বলছিলাম যে 53 বছরে বাংলাদেশে প্রচুর সংস্কার হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে পরাধীন থেকে, বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি সরকার হয়েছে, বাংলাদেশে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছে বিধায় আপনি রিজওয়ান হাসানের মতো লোক মন্ত্রী হতে পেরেছেন, তা নাহলে মন্ত্রী হতে পারতেন না। বিভিন্ন জায়গায় সংস্কার হয়েছে, অর্থনৈতিক সংস্কার হয়েছে, সামাজিক সংস্কার হয়েছে, রাজনৈতিক সংস্কার হয়েছে। রাজনৈতিক সংস্কারটা আমি বলবো। সুতরাং রিজওয়ান হাসানকে বুঝতে হবে যে সংস্কার কোনো অ্যাবসুলেট টার্ম না, এটা পরম ব্যাপার না, এটা একটা রিলেটিভ টার্ম, রিলেটিভ আপেক্ষিক ব্যাপার। মানে আপনি যেটা বললেন কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে যেই জিনিসটি আপনি আইনটি করলেন, আগামীকাল সেই আইনটির বা আগামী পরশুদিন সেই আইনটির উপযোগিতা নাও থাকতে পারে, সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে পারে, তাই না? আমি উদাহরণ দিই সবসময় ওই যে ডিএসএ অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমাদের প্রয়োজন বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, যেহেতু নৃশংস একটা আইন ছিল এবং সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, কার্টুনিস্ট সবার বাকরুদ্ধ করা হতো, গলা টিপে ধরা হতো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে। কিন্তু দেখেন যুগের এই সময়ের সাথে সাথে যখনই এই পতিত সরকার ভারতে বসে বিভিন্ন রকম ডিজিটালি কাজে অপপ্রচার চলছে, তখন কিন্তু মানুষের মনে হচ্ছে যে কোনো একটা অ্যাক্ট দিয়ে এই অপপ্রচার বন্ধ করা হচ্ছে, দেশ বিরোধী অপপ্রচার তো, তাই না? তাই তো একটা প্রয়োজন আমার চলে আসলো, হয়তো ও তো নৃশংস আইন না, কিন্তু একটা তো প্রয়োজন, এটা যাতে নিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রণ আইন। তার মানে কি একটা প্রয়োজন হচ্ছে না? তাহলে কি এটা তো সংস্কার হলো না? একবার একটা প্রয়োজনই ছিল না, বাতিল, আবার প্রয়োজন হচ্ছে। সংস্কারটা কন্টিনিউয়াস প্রসেস, ধারা। এই জন্য বলে এটা কোনো অ্যাবসুলেট টার্ম না। এবং এই সরকার যে সংস্কারের কথা বলছে, সংস্কার তো আসলে দীর্ঘ সময় শেষ হবে না। আমি তো বললাম একটা দ্বিপদী সমস্যা বারবার শুরু করছে। যে প্রথম দ্বিপদী সমস্যা ছিল যে 17 বছর না 34 দিন বা 36 দিন আর কি, কোনটা মাধ্যমে সরকার পতন হলো। এখন দেখেন যদি 36 দিনকে আপনি হাইলাইট করেন, তাহলে গত 17 বছরের মানুষের রক্ত, শ্রম, ত্যাগ, সংগ্রাম, লড়াইকে আপনি মানে কি যে আমরা যে প্রেক্ষাপটটা রচনা করলাম, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আপনি উপসংহার টানলেন। আমরা বলি যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনের সন্তান। এখন সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে গেছে, তাই না? তার বিরুদ্ধে 24 বছর সিরিয়ার জনগণ আন্দোলন করছে। লাস্ট 12 দিনে একটা মহা মানে আক্রমণাত্মক ঘটনার মাধ্যমে সে পালিয়ে গেল। এখন এই 12 দিনে যারা অংশগ্রহণ করেছে তারা কি হিরো? Those people are involved with 24 years, long 24 years. আপনার রাশিয়ার জারের বিরুদ্ধে বিপ্লব হয়েছে দীর্ঘ বছর ব্যাপী, কিন্তু লাস্ট দুনিয়া কাঁপানো 40 দিন, আমরা বই পড়েছি না, দুনিয়া কাঁপানো 10 দিন। তাহলে কি ওই 10 দিনে যারা অংশগ্রহণ করে নিকোলাস জারকে বিদায় করলো, কি 10 দিনের কথা হলো? আর সবচেয়ে কথা হচ্ছে আমাদের দেশে কি এটা কি বিপ্লব হলো না গণ অভ্যুত্থান হলো? এটা নিয়ে একটা দ্বিপদী সমস্যা দাঁড় করিয়েছে। এই সব কিছু আমার কাছে এখন মনে হয় যে তারপরে কে মাস্টার মাইন্ড, এই একটা এত বড় আন্দোলন 17 বছর ব্যাপী, তার মধ্যে একজন মাস্টার মাইন্ড চুজ করছে, পিক করছে। এটা হয় মানে সেই 71-এ যেভাবে কালিমা লিপ্ত করা হয়েছে, একজনকে মাস্টার মাইন্ড, একজনকে চুজ করে, ঠিক একই ঘটনা এখানে শুরু হয়েছে। তারপরে বলছে যে আমাকে অমুকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে একটা শ্রেণীর কথা বলছে, ছাত্র, তাই না? তাহলে ওই জায়গা তো আরো শ্রেণী ছিল, শিক্ষক ছিল, ওইখানে শিল্পী ছিল, শ্রমিক ছিল, আপনার রাজনীতিবিদ ছিল, বুদ্ধিজীবীরা ছিল, কলামিস্টরা ছিল, এত লোকজনের একটা শ্রেণীকে সে বলছে। তার মানে আপনার একটা সবসময় একটা বাইনারি, যে করোনার সময় যেমন হয়েছিল জীবন না জীবিকা, কোনটা আগে? অবশ্য দুইটা একসাথেই হতে পারে, তাই না? সংস্কার, নির্বাচন দুইটা একসাথে হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু এই বাইনারি গুলো তৈরি করা হচ্ছে এখন আমার কাছে মনে হচ্ছে সময় ক্ষেপণ করে নিজেদের ক্ষমতায় থাকার একটা অপচেষ্টা। নিজেরাই ক্ষমতায় থাকতে গেলে, বারবার বলছেন, নিজেরাই ক্ষমতায় থাকতে গেলে নিজেদের একটা দল গঠন করতে হয়, যেহেতু নির্বাচন আপনাকে দিতে হবে, সেটা আপনি করেন। সেটা করতে যদি আপনার 10 বছর লাগে, আপনি কি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন? আপনি যে সংস্কার প্রস্তাব দিচ্ছেন, এই ডিসেম্বর মাসের 30 তারিখে তাদের প্রস্তাব
পেশ করার কথা, তারপরে শুনলাম রোড ম্যাপটা দিবে যে তিনি কি করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কোন পদ্ধতিতে ভোটের দিকে অলরেডি তিনি 4-5 মাস নষ্ট করলেন। এবং নষ্ট করলেন এই জন্য বলছি যে দেশটা চালাতে পারলেন না, দেশটা চালাতে পারলেন না। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারলেন না, ডেঙ্গু মশা ঠেকাতে পারলেন না, বিভিন্ন জায়গায় যে প্রতি বিপ্লবী সিন্ড্রোম ঠেকাতে পারলেন না, বরঞ্চ স্বৈরাচারের দোসরদের আপনি প্রশাসনে একদম মানে মারাত্মক মুক্ত করা গেল না, বসিয়ে দিয়েছেন। আপনি স্বৈরাচারের মাথা ভারতে থাকলেও স্বৈরাচারের লেজ কিন্তু দেশে রয়ে গেছে, এবং তাদেরকে আপনি আবার বিভিন্ন পদে পদায়ন করছেন, পুলিশে বলেন, প্রশাসনে বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন, বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পতিত সরকারের লোককে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আবার দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি আজকে ব্যর্থ হয়ে যায়, সে যদি ফেল করে, তার যদি পতন হয়, দেশের কি অবস্থা হবে? বাংলাদেশ হেরে যাবে। কি হয়ে যাবে? বাংলাদেশ হেরে যাবে না, বাংলাদেশ আমাদের। সুতরাং আমাদের সকলকে আমাদের এই ইউনূস সরকারকে সাকসেসফুলের জন্য কাজ করতে হবে। কিন্তু ইউনূস সরকারকে আমরা যত আস্থায় নিয়েছি, তিনি কি আমাদের তত আস্থায় নিতে পারলো? তাদের উপদেষ্টারা বলে যে আজকে বাংলাদেশের যে টালমাটাল অবস্থা, তার জন্য নাকি রাজনীতিবিদরা দায়ী। তাদের আরেকজন উপদেষ্টা বলতেছে যে ডান বাম দক্ষিণপন্থী সবাই, বাম এরা সবাই নাকি দায়ী বাংলাদেশের পরিস্থিতির জন্য। এইভাবে আমাদের ওই রেজওয়ানা বললো যে 53 বছর আমরা সংস্কার করতে পারিনি। এইভাবে আমাদের মধ্যে আমাদের অভ্যুত্থানের শক্তিকে অনৈক্য সৃষ্টি করতেছে, ঐক্যে ফাটল ধরাচ্ছে। এখন মূল যে এখন দেখেন এই যে গুম খুনের বিষয় আপনি যেটা বললেন, গুমের বিষয় আছে, আমরা জনগণ সবাই আগ্রহের সাথে দেখছি যে অবশ্যই একটা বিচার হওয়া উচিত। এখন আমি চিন্তা করতেছি এই গুমের বিচারের যদি দীর্ঘসূত্রিতা করে, খুনের বিচারের দীর্ঘসূত্রিতা করে যদি বলেন যে গত 17 বছরে যত গুম খুন হত্যা হয়েছে সব বিচার হবে, তারপরে গণতন্ত্রের দিকে। সেজন্য এই সরকারের প্রত্যেকটা স্টেপকে আমার সন্দেহজনক মনে হয়। কারণ এই সরকারকে আমরা 200 ভাগ সমর্থন দিয়েছি, শত ভাগ সমর্থন দিয়েছি, সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে। কিন্তু এখন দেখেন যে মানুষের সাধারণ জীবন যখন দুর্বিষহ উঠেছে, সাধারণ মানুষ যখন সন্দেহের চোখে দেখছে সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে, তখন মনে হয় যে এই সরকারের আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে মানে ভাটা। সেটা কি আসলে সাধারণ মানুষের সন্দেহ না শুধু রাজনীতিবিদদেরই সন্দেহ? সাধারণ মানুষের সন্দেহ এখন এটা। সুতরাং এই সরকারের যে রুটিন দায়িত্ব, যে ডে টু ডে সরকার পরিচালনা করা, ইমার্জেন্সি কিছু কাজ করা, আর মূল দায়িত্ব হলো বাংলাদেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। সেক্ষেত্রে বিএনপির বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও তো অনেক দায়িত্ব রয়েছে। বিএনপি কি করছে? আমরা দেখেন, আমরা রাজনীতিতে যত পরিশুদ্ধতা অর্জন করেছি, বিএনপি 5ই আগস্টের পরে কোন রাজনৈতিক কর্মী যদি কোনো সমাজ বিরোধী, শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আর কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না যে এরকম ঘোষণা দিয়ে তার নেতা কর্মীর উপরে ব্যবস্থা নিচ্ছে। তাহলে যেহেতু তারা ঘোষণা দিয়ে দেখাতে পারছে না, তাহলে কি আপনি মনে করেন একমাত্র বিএনপি অপরাধী দল আর সব দুধে ধোয়া তুলসী পাতা? বিএনপি একটা ইতিবাচক রাজনীতির পথে এগোচ্ছে। আমাদের নেতা যেটা বলেছে যে ক্ষমতার পরিবর্তন মানে রাজনীতির গুণগত পরিবর্তন, রাজনীতির গুণগত পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন না, এরকমও তিনি বলছেন। সুতরাং আমরা ঘোষণা দিয়ে আমাদের যেখানে যে সমস্ত নেতা কর্মীকে যদি কেউ বলতে পারে অন্যায় করেছে, তা সুষ্ঠু তদন্ত করে আমরা যদি সেটা পাই, আমরা এই পর্যন্ত 1 থেকে 150 মানুষকে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আরো অনেকে আপনার পাইপলাইন আছে। আরেকটি দেখেন আগে ঢাকা শহরে এবং বাংলাদেশে যখন আপনি হাইওয়েতে যাইতেন, রাজনৈতিক দলের পোস্টার ব্যানারে সয়লাভ হয়ে একটা সিনেমা হলের প্রেক্ষাগৃহের মতো হতো। সারা ঢাকা শহরে অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, পোস্টারে
ব্যানারে, সেখানে শহরের সৌন্দর্য বিনষ্ট হয়ে যেত। আপনি গত এক সপ্তাহে ঢাকা শহরে ঘুরবেন, যে বিএনপির কোনো ব্যানার পোস্টার আপনি পাবেন না। আমাদের দল থেকে ঘোষণা করা হয়েছে, দেশ তারেক রহমান ঘোষণা করেছেন যে যখন বিএনপির প্রোগ্রাম হবে তখন ব্যানার থাকবে, প্রোগ্রাম শেষ ব্যানার নামিয়ে ফেলতে হবে এবং ওই জায়গা স্পট পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে স্থানে আপনি প্রোগ্রাম করবেন সেই প্রোগ্রাম করার আগে যে অবস্থায় ছিল, আপনি প্রোগ্রাম করার পরে এই যে ম্যাসাকার করা হয়ে যায়, তাই না, দলিত মথিত হয়ে যায়, ময়লা আবর্জনা হয়ে যায়, সব পরিষ্কার করে আগের মতো করতে হতো। বিএনপির মতো বড় রাজনৈতিক দলের এই যে ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতা, এটি কন্টিনিউ করা, তারপর এটা আমরা মিন করি বিধায় তো আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে যে আপনি ঢাকা শহরে দেখলে দেখবেন যে বিএনপির এই পোস্টার ব্যানার কেউ এই যত্রতত্র কেউ লাগাইতে পারবে না, শহরের সৌন্দর্য নষ্ট। এটা একটা ভালো উদ্যোগ। আপনি দেখেন বিএনপি এই যে মানুষের আপনার খাদ্য, অন্ন, বস্ত্র সুবিধার্থে এই যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, সেই মনে আছে আপনার রেশন কার্ডের কথা, তাই না? এই রেশন কার্ড নিয়ে কত 53 বছরে কত রকম তেরেসমাতি কারবার দেখানো হয়েছে। টিসিবি নিয়ে তেরেসমাতি কারবার দেখানো হয়েছে। টিসিবি, রেশন কার্ড এগুলো চালু থাকলে আজকে এই যে বাজার সিন্ডিকেটটা এত দাম বাড়াতে পারতো না। বাজার সিন্ডিকেটটা আমরা কিন্তু আমাদের নেতা কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বলেছে যে প্রত্যেক পরিবারকে স্পষ্ট আছে ফ্যামিলি কার্ড, 31 দফায় ফ্যামিলি কার্ড। এটা হলো আমাদের একটা প্রজেক্ট, আমরা ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডের তো আপনি আপনার নিত্য পণ্যের কিছু পাবেন। এর একটা বিউটি আছে যে এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটা ওই ফ্যামিলির মা। তার মানে নারীর যে ক্ষমতা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এটার সাথে জড়িত। আবার আপনার আমরা একটা ওই যে ফার্মার্স কার্ড দিচ্ছি, কৃষক কার্ড। যে কৃষক যখন ফসল ফলাতে যাবে তখন তার বিষ, সার, কীটনাশক, প্রয়োজনীয় উপাদান যেন সে ফ্রি পায়, তার জন্য একটা থেকে ফার্মার্স কার্ড দিচ্ছে। সেই কার্ডের আবার মালিক হবে ওই কিষানি, কৃষক না। এখানেও ওমেন্স এম্পাওয়ারমেন্ট। আমরা এই গুণগত পরিবর্তনগুলো করছি। এখন আমাদের যে মূল টপিক ছিল গুম, আমি আশা করব যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গুমের তদন্ত রিপোর্ট যেহেতু বেরোয়েছে, অতএব এই সমস্ত আসামিকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। প্রধান আসামি ভারতে বসে আছে, সে শুধু এই গুমের সাথে জড়িত না, খুনের সাথেও জড়িত, গোটা অস্থিরতা, গণহত্যার আসামি। এরপরে আমি দেখলাম যে হোয়াইট পেপারস, ওই যে ইকোনমিক হোয়াইট পেপার যেটা বেরোচ্ছে, শ্বেতপত্র, কাপশনের শ্বেতপত্র, সেখানে দেখানো হচ্ছে যে প্রত্যেক বছর 14 বিলিয়ন ডলার সে লন্ডারিং করেছে বাংলাদেশ থেকে। এরকম একটা দুর্নীতিবাজ, এরকম একটা গণহত্যার আসামি সেখানে বসে থাকবে, আবার এই যে গুমের আসামি সেখানে বসে থাকবে। আপনি ভারতকে কোনো কড়া বার্তা দিবেন না, আসামিকে ফেরত চাইবেন না। ইন্টারপোলের আপনার ওয়ারেন্ট জারি হয়েছে, কিন্তু ভারত সরকারের সাথে আপনি একসাথে বসলেন সেদিনকার বিক্রম মিশ্রের সাথে, সেদিনকার কি আপনি বলতে পারলেন যে আমার একটা গণহত্যার আসামি দেশদ্রোহী তোমার দেশে বসে আছে? যদিও বন্দি বিনিময় চুক্তিতে আমাদের এক্সট্রাডিশন অ্যাক্ট আছে, সেটা তো বাংলাদেশে কি কথা হলো সেটা জানলাম না। বরঞ্চ ওই বিক্রম মিশ্র ওই দেশে যায় পার্লামেন্টে সে কিছু কথার সম্মুখীন হয়েছে, সেইগুলো আমরা শুনলাম। যে কি একটা ব্যক্তির উপর নির্ভর করে ভারত তার ফরেন পলিসি চালাবে না, এটার জন্য আমরা ধন্যবাদ জানাতে পারি। কিন্তু বক্তব্য হলো যে সেই ব্যক্তি আপনার দেশে বসে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, দেশ বিরোধী প্রচার করবে, আপনি তাকে সহায়তা করবেন, তিনি বিভিন্ন লোকের সাথে মোবাইল ফোনালাপ করবে যে একটা করে ধরবো আর দেশের লোককে মারবো, আরো অনেক কথা বলেছে দেশ বিরোধী। তো সেই লোককে আপনি কেন ভারত এখনো আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন? বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাও রয়েছে আপনি বলতে চাচ্ছেন? আমি তো বলবো কূটনৈতিক তোষণ নীতি, মানে ক্ষমতার চেয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কথা অন্তর্বর্তীকালীন টাইম, তিনি কি এখন একটা লঙ্গার টাইম থাকার জন্য এই কূটনীতিক
জটিলতাকে না বলি আমি বলতেছি কূটনীতিক তোষণ নীতি একটা। কূটনীতিক তোষণ নীতি করে আপনি লঙ্গার টাইম ক্ষমতা থাকতে চান, সুতরাং আপনার স্ট্যান্ড জনগণ যে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, এই স্ট্যান্ড আপনাকে এবং জনগণের যে চাওয়া যে গণতন্ত্রের বাংলাদেশ, সে পথে আগানো, এটাই তো আপনার বার্তা বা আপনার পরামর্শ, তাই তো? জি, ধন্যবাদ আইজুল বারী হেলাল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে যে ভারত বিরোধী বা ভারতের যে অপকর্ম বিরোধী যে মানসিকতা বাংলাদেশের জনগণ পোষণ করে, সেটি ধারণ করে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সমাধানের পথেই এগোবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।